হ্যালো স্টুডেন্ট, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়, অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায়টি। এর 2 মার্কের প্রশ্নগুলো। এর আগে আমি তোমাদের এই অধ্যায়েরই 1 মার্কের প্রশ্নগুলো আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে 2 মার্কের প্রশ্নগুলো প্রশ্ন উত্তর আলোচনা করব। তো চলো ছাত্রছাত্রী শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? বিপ্লব কথার অর্থ আমূল পরিবর্তন, আর শিল্প বিপ্লব কথার অর্থ শিল্পের উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তন। অর্থাৎ 18 শতকে ইংল্যান্ডের কলকারখানাগুলিতে কায়িক শ্রমের বদলে বাষ্প শক্তি তথা যন্ত্রশক্তিকে কাজে লাগিয়ে শিল্প উৎপাদন ব্যবস্থায় যে অভূতপূর্ব উন্নয়ন ঘটে তাকে শিল্প বিপ্লব বলে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, ঘেটো কি? ঘেটো শব্দের আক্ষরিক অর্থ হল ইহুদিদের বসবাসের জন্য সংরক্ষিত জায়গা। সম্ভবত ইতালির ভেনিস শহরে প্রথম ঘেটোর উদ্ভব ঘটে। সাধারণত ঘেটো বলতে শহরের নির্দিষ্ট একটি ঘেরা জায়গা বা লোকালয়কে বোঝায়, কিন্তু শিল্প বিপ্লবের সময় ঘেটো শব্দের ব্যাপক প্রচলন শুরু হয়। সেই সময় এটি শিল্প কলকারখানা কর্মরত শ্রমিকদের আবাসস্থলকে বোঝাতে ব্যবহার করা হতো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, শ্রম বিভাজন নীতি বা ডিভিশন অফ লেবার বলতে কি বোঝো? উত্তর, আগে একজন কারিগর কোন একটি দ্রব্যের সবটাই নিজে তৈরি করত, কিন্তু শিল্প বিপ্লবের ফলে কারখানা ভিত্তিক বৃহদায়তনে উৎপাদন ব্যবস্থা চালু হওয়ায় একটি বিভাগকে এক একটি অংশ তৈরির দায়িত্ব দেওয়া হয়। উৎপাদনের এই পদ্ধতি শ্রম বিভাজন নীতি নামে পরিচিত। 4র্থ প্রশ্ন বন্ধুরা, লুডাইট দাঙ্গা কি? 19 শতকের প্রথম দিকে ইংল্যান্ডের শ্রমিক শ্রেণী তাদের আর্থিক দুর্দশার জন্য যান্ত্রিক উৎপাদন ব্যবস্থাকেই দায়ী করে। এর ফলে 1819 থেকে 1817 খ্রিস্টাব্দের মধ্যে শ্রমিক নেতা নেড লুডের নেতৃত্বে যে যন্ত্রভাঙা আন্দোলন চলে তা লুডাইট দাঙ্গা নামে পরিচিত। 15 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্যাক্টরির কথা বলতে কি বোঝো? উত্তর, শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কলকারখানা গড়ে উঠেছিল। এই কারখানাগুলিতে যান্ত্রিক প্রযুক্তি ব্যবহারের ফলে শিল্প পণ্যের গুণমান ও পরিমাণগতভাবে ব্যাপক উন্নতি ঘটে। অর্থাৎ বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি কথা নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? 19 শতকের শেষ দিক থেকে ইউরোপীয় দেশগুলিতে সাম্রাজ্যবাদী চাহিদা লক্ষ্য শুধু ভূমি দখল নয়, রাজনীতিক প্রভাব বিস্তার করে সেই অঞ্চলের অর্থনীতি, প্রজাশক্তি ইত্যাদি নিজেদের স্বার্থে ব্যবহার করা। সাম্রাজ্যবাদী শোষণের এই চরিত্রকেই নয়া সাম্রাজ্যবাদ বলা হয়। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? উত্তর, সমুদ্রে ঘেরা, জঙ্গলে পরিপূর্ণ ও মনোরম প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা মহাদেশ ছিল আফ্রিকা। 1870 খ্রিস্টাব্দে পর্যন্ত এই মহাজোট দেশের অভ্যন্তর ভাগ অনাবিষ্কৃত, অজ্ঞাত ও অন্ধকার আচ্ছন্ন ছিল। অর্থাৎ বহির্বিশ্বের সঙ্গে আফ্রিকার কোনো যোগাযোগ ছিল না। এই জন্য মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, চীনা তরমুজ খণ্ডীকরণ নীতি বলতে কি বোঝো? অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, কাটিং অফ দ্য চাইনিজ মিলন বলতে কি বোঝো? উত্তর, চীনে মাঞ্চু শাসনের দুর্বলতার সুযোগে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র চীনের বিভিন্ন অংশ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। তাই ঐতিহাসিক ভিনাক বলেন যে, তরমুজকে যেমন লোকে খণ্ড খণ্ড করে খায়, উপনিশক্তিগুলি ঠিক সেইভাবেই চীনকে তরমুজের মতো খণ্ড খণ্ড করে নিজের মধ্যে ভাগ করে নিতে থাকে। এই কথাটি চীনা তরমুজ খণ্ডীকরণ বা বিভাজন নীতি নামে পরিচিত। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, মুক্তদান নীতি বা ওপেন ডোর পলিসি বলতে কি বোঝো? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, চীনে ইউরোপীয় শক্তিগুলির আধিপত্যের ফলে আমেরিকা আশঙ্কিত হয় যে ভবিষ্যতে চীনে মার্কিন বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না। এই জন্য মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে 1899 খ্রিস্টাব্দে চীন সম্পর্কে যে ঘোষণা করেন তা মুক্তদান নীতি বা ওপেন ডোর পলিসি নামে পরিচিত। এতে বলা হয় যে, 1
চীন সকল দেশের কাছে সমান। 2. বিভিন্ন শক্তির দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চল আমেরিকাকে বাণিজ্যের সমান সুযোগ দিতে হবে। 10 নম্বর প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে সেরেজাও হত্যাকাণ্ড কি, অথবা এভাবে প্রশ্নটা আসতে পারে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল, অর্থাৎ দুটো প্রশ্ন উত্তর একই। উত্তর 1914 খ্রিস্টাব্দে 28 জুন অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভোতে ঘুরতে যান। সেখানে বিপ্লবী সংগঠন ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্য গাভরিল প্রিন্সেপ প্রকাশ্য রাজপথে তাদের হত্যা করেন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। 11 নম্বর প্রশ্নটা কবে কাদের মধ্যে ত্রিশক্তি আত্মাত বা ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে? 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আত্মাত গড়ে ওঠে। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে কবে কাদের মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 1882 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া ও ইটালির মধ্যে স্বাক্ষরিত হয়। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে মরক্কোর সংকট কি? আফ্রিকার মরক্কোয় ফরাসি প্রভাব প্রতিষ্ঠিত ছিল। মরক্কো জার্মান স্বার্থ সুরক্ষিত করার জন্য কাইজার দ্বিতীয় উইলিয়াম মরক্কোর অখণ্ডতা ও সার্বভৌমত্ব এবং মুসলিম স্বার্থ রক্ষা প্রতিশ্রুতি দেন। এর ফলে ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়। এটি মরক্কো সংকট নামে পরিচিত। 14 নম্বর প্রশ্ন, যেটা শেষ প্রশ্ন, কাকে কেন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়? ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কারণ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় থেকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যাবতীয় খরচ ভারত থেকে আদায় করা হতো। 2. ব্রিটেন উৎপন্ন পণ্য সামগ্রী বাজার ছিল ভারত। 3. ব্রিটেনের শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সস্তায় ভারত থেকে যোগান দেওয়া হতো, অর্থাৎ ভারত ছিল ব্রিটেন।